হ্যাঁ, যারা প্রেমিকা নিয়ে আফসোস করে আজ থেকে আর আফসোস থাকবে না। দেখো, কিছু কাহিনী আছে যেগুলো ব্রেন নিয়ে খেলে, কিন্তু কি হবে যদি কাহিনীর ভেতরে মানুষ একজন আরেকজনের ব্রেন নিয়ে খেলতে শুরু করে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। এই যে এই ফেয়ার অ্যান্ড লাভলি মাখা ছেলেটা একদিন এক নির্জন জায়গায় তার প্রেমিকার বাড়িতে যায়, এবং এটা এমন একটা অদ্ভুত বাড়ি যেখানকার মানুষজন বিচিত্র টাইপের। চাকরগুলো বিনা কারণে কাঁদতে থাকে। কোনো চাকর মধ্যরাতে হঠাৎ করে বাড়ির চারপাশ দিয়ে দৌড়তে শুরু করে। কেউ কিন্তু পাগল নয়, সুস্থ মানুষ, কিন্তু তাদের এরকম আচরণের কারণ কি? কাহিনীর ভেতরে আছে বিশাল টুইস্ট। আবার এই বাড়িতে কারোর চেহারা যুবকের মতো, কিন্তু তাদের হাবভাব বৃদ্ধের মতো। টুইস্ট এমন যেটা মাথা খারাপ করে দেবে। একটা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার এএসডি স্টোরি প্রেজেন্টস গেট আউট। মুভি শুরু হয়, দেখা যায় এক কালো চামড়ার যুবক রাতের বেলায় একটা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছিল। চারদিকে অন্ধকার, আশেপাশে কেউ নেই। হঠাৎ একটা গাড়ি তার সামনে এসে থামে। গাড়ি থেকে এক অদ্ভুত মানুষ নেমে আসে এবং সেই যুবককে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। দৃশ্য পাল্টায়, আরেকটা কালো চামড়ার যুবককে দেখানো হয়। নাম ক্রিস। সে একজন ফটোগ্রাফার। তার প্রেমিকার নাম রোজ। সে একজন শ্বেতাঙ্গ মেয়ে। এবার এখানে কালো চামড়া এবং সাদা চামড়া কেন বলছি সেটা পরে বুঝতে পারবে। তো যাই হোক, দুজন দুজনকে খুব ভালোবাসত। রোজ চায় ক্রিস তার পরিবারের সঙ্গে দেখা করুক। ক্রিস একটু চিন্তিত হয়ে পড়ে। রোজকে জিজ্ঞেস করে, তোমার পরিবার কি জানে যে আমি কালো চামড়ার মানুষের মধ্যে পড়ি? তারা কি এটা স্বাভাবিকভাবে মেনে নেবে? তার কারণ হলো আমেরিকাতে এখনো পর্যন্ত গায়ের রং নিয়ে অনেক ভেদাভেদ। প্রচুর সাদা চামড়ার মানুষের পরিবার আছে যারা কিনা কালো চামড়ার মানুষদের সহ্য করতে পারে না, এবং এই ভেদাভেদটা বহুকাল বহু বছর ধরে চলে আসছে। তো যাই হোক, রোজ তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমার বাড়ির লোক ওরকম নয়। তারা কালো মানুষদের খুব পছন্দ করে। দুজনে ছুটি কাটানোর জন্য নিউ ইয়র্কের একটা জায়গায় রওনা দেয় যেখানে রোজের পরিবার থাকত। গাড়ি চালাচ্ছিল রোজ। কিছু দূর যাওয়ার পর অন্যমনস্ক হয়ে পড়ে। হঠাৎ একটা হরিণকে ধাক্কা মেরে দেয়। দুর্ভাগ্যবশত হরিণটা মারা যায়। দুজনে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর এক পুলিশ অফিসার আসে সেখানে। রোজের সঙ্গে কথা বলতে শুরু করে। যাই হোক, এরপর দুজন রোজের বাড়িতে পৌঁছে যায়। রোজের পরিবার ছিল সম্ভ্রান্ত পরিবার, যাদেরকে অ্যারমিট্যাগেস নামে এক ডাকে সবাই চেনে। রোজের বাবা, যার নাম ডেন, সে একজন নিউরোসার্জন, আর তার মা মিসি একজন সাইকিয়াট্রিস্ট, মানে মনোরোগ বিশেষজ্ঞ। দুজনেই ক্রিসকে দেখে খুব খুশি হয়। ক্রিসকে যখন পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো হচ্ছিল, ক্রিস লক্ষ্য করে তাদের বাড়িতে যে দুজন কাজের লোক আছে তারা দুজনেই কালো চামড়ার, এবং এটা দেখে ক্রিস একটু স্বস্তি বোধ করে। ডেন বলে, তুমি কি ভাবছো, তুমি কালো চামড়ার মানুষ বলে কি তোমায় আমরা ঘেন্না করব? না, ওই যে দুজনকে দেখছো, ওয়াল্টার আর জর্জিনা, ওরা আমার মা বাবাকে দেখাশোনা করত, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর আমি ওদেরকে আর কাজ থেকে ছাড়াইনি, ওরা থেকে গেছে বাড়িতে। এরপর পুরো পরিবার একসাথে বসে খাওয়া দাওয়া করতে থাকে। ক্রিস জানায় সে যখন ছোট ছিল তার মা এক দুর্ঘটনায় মারা গেছে। কোন দুর্ঘটনা সেটা সে আর বলে না। এই সময় ডেন লক্ষ্য করে ক্রিসের হাতটা একটু কাঁপছে। সে বুঝে যায় ক্রিসের সিগারেট খাওয়ার বা স্মোকিং করার অভ্যেস আছে, কিন্তু স্মোক করতে না পেরে তার হাত কাঁপছে। তুমি চাইলে আমার স্ত্রী মিসির থেরাপি নিতে পারো। আমিও নিয়েছিলাম, তারপর থেকে সিগারেটের নাম শুনলেও বিরক্ত লাগে। থেরাপিটার নাম হিপনোসিস থেরাপি। এটা এমন এক ধরনের মানসিক চিকিৎসা যেখানে কারোর মনকে গভীরভাবে শান্ত এবং মনোযোগের অবস্থায় নিয়ে সেই লোকটার মন থেকে কোনো একটা আতঙ্ক দূর করে দেওয়া হয় বা মনের মধ্যে কোনো একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়। ক্রিস একটু অস্বস্তি বোধ করে, কারণ ডেনের কথাগুলো কেমন যেন অদ্ভুত লাগছিল। যাই হোক, রোজের ভাই জেরমি একটু পরে বাড়িতে এসে পৌঁছায়। রাতের বেলা জেরমি ক্রিসকে জিজ্ঞেস করে, তুমি কি কুস্তি বা মারামারি করতে জানো? এই প্রশ্ন শুনে ক্রিস একটু অবাক হয়ে যায়, যদি এই প্রশ্নটা করার একটা বড় কারণ ছিল, পরে জানা যাবে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। ক্রিস সিগারেট খাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোয় এবং সে একটা অদ্ভুত জিনিস দেখে। দূরে দেখতে পায় বাড়ির কাজের লোক ওয়াল্টার তার দিকে অস্বাভাবিক জোরে দৌড়ে আসছে। কিছুতেই তার গতি কমছে না। ক্রিস ভয় পেয়ে যায়। ওয়াল্টারকে দেখা যায় ক্রিসের সামনের দিক দিয়ে প্রচণ্ড দৌড়ে চলে যায় সে, এবং এমন ভাব করতে থাকে যেন ক্রিসকে সে চোখেই দেখতে পায়নি। ব্যাপার কি? এরপর ক্রিস দেখতে পায় যে জর্জিনা কাচের মধ্যে নিজের ছায়া দেখে অদ্ভুতভাবে হাসছে, যেন নিজের চেহারা দেখে সে নিজেই খুব খুশি হচ্ছে এবং বহুদিন পর নিজের চেহারা দেখছে। এত রাতে এই অস্বাভাবিক আচরণগুলো দেখে স্বাভাবিকভাবেই ক্রিস অবাক হয়ে যায়। অবাক হওয়ার মতোই কথা, মানুষগুলো কেমন অদ্ভুত না? ঠিক তখনই রোজের মা মিসি হঠাৎ করে বলে,
তুমি কি জানো সিগারেট খাওয়া কতটা খারাপ? এসো, আমার কাছে এসে বসো। এত রাতের বেলায় মিসি কি কারণে জেগে আছে, তাও আবার এই অন্ধকার ঘরটাতে চেয়ারের মধ্যে বসে কি করছিল? ক্রিস অবাক হয়। সে তার সাথে কথা বলতে বসে। মিসির হাতে একটা চায়ের কাপ আর চামচ। ধীরে ধীরে কাপের মধ্যে চামচটা ঘোরাতে শুরু করে। এরপর মিসি শান্ত গলা জিজ্ঞেস করে, ক্রিস, তোমার মায়ের ব্যাপারে বলো। যখন তিনি মারা যান তুমি কোথায় ছিলে? ক্রিস বলে, আমি এসব কথা বলতে চাই না। কিন্তু কাপের মধ্যে চামচ ঘোরানোর শব্দটা ধীরে ধীরে ক্রিসের ওপর অদ্ভুত প্রভাব ফেলতে শুরু করে। সে হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে যায় এবং দেখা যায় ক্রিস যেন কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে। কিছুক্ষণ পর ক্রিস নিজে নিজেই বলতে শুরু করে। সে বলে, সেদিন আমি টিভি দেখছিলাম, বাইরে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছিলাম। দেখা যায় ধীরে ধীরে সত্যি ক্রিস আবার বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছে এবং ছোটবেলার সেই রাতটার কথা মনে পড়তে শুরু করে। সে বলে, সেই সময় আমার মা কাজ থেকে বাড়ি ফিরেছিল। মিসি জিজ্ঞেস করে, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি নিজেকে দোষী মনে করো, তাই না? এখন কেমন লাগছে? ছোটবেলায় সেই রাতে ক্রিস যেরকমভাবে ভয় পেয়েছিল একইভাবে আবার ভয় পেতে শুরু করে। ক্রিস কাঁদতে কাঁদতে বলে, আমি নড়তে কেন পারছি না? ধীরে ধীরে পুরো শরীর অবশ হয়ে যায়। মিসি ঠান্ডা গলায় বলে, এবার অন্ধকারের গভীরে ডুবে যাও। দেখা যায় ক্রিস কেমন যেন একটা অন্ধকার ফাঁকা জায়গায় ডুবে যেতে শুরু করে। আসলে ছোটবেলায় ক্রিসের মা একটা দুর্ঘটনায় মারা গেছিল, কিন্তু ক্রিস সময় মতো সাহায্য পায়নি এবং সে তার মাকে বাঁচাতে পারেনি এবং সেই জন্য ক্রিস নিজেকে দোষী মনে করত। দৃশ্য পাল্টায়। সে সোজা সকালবেলায় ঘুম থেকে চমকে উঠে পড়ে। এরপর বাড়ির বাইরে ছবি তুলতে বের হয় এবং হঠাৎ করে সে লক্ষ্য করে জর্জিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। এরপর তার দেখা হয় ওয়াল্টারের সাথে। ওয়াল্টারের আচরণও খুব অদ্ভুত লাগছিল। ওয়াল্টারকে দেখে মনে হচ্ছিল ক্রিসের প্রেমিকা রোজকে ওয়াল্টার যেন অনেক কাছে থেকে চেনে। যাই হোক, ক্রিস হঠাৎ করে বুঝতে পারে যে তার আর সিগারেট খেতে ইচ্ছে করছে না। সে রোজকে আগের দিনে রাতের ঘটনা বলে। সে বলে, আমার মনে হয় তোমার মা কাল রাতে আমাকে হিপনোটাইজ করেছিল, কারণ দেখো এখন আমার সিগারেট দেখলেই বিরক্ত লাগছে। ধীরে ধীরে বাড়িতে অনুষ্ঠানের জন্য অনেক বয়স্ক মানুষ আসতে শুরু করে। রোজ সবাইকে ক্রিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সরাসরি কেউ খারাপ ব্যবহার না করলেও তারা যে কালো মানুষকে পছন্দ করে না এটা তাদের আচার আচরণ থেকে বোঝা যাচ্ছিল। ক্রিস বিরক্তি বোধ করে কিন্তু কাউকে কিছু বলে না। ছবি তুলতে তুলতে হঠাৎ সে আরেকজন কৃষ্ণাঙ্গ যুবককে দেখতে পায়। ক্রিস তার সাথে কথা বলতে যায় এবং দেখা যায় অবাক ব্যাপার, এই যুবকটা হলো সেই যুবক যাকে মুভির শুরুতে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই লোকটাই। লোকটার নাম লোগান। আরও অদ্ভুত ব্যাপার হলো তার বয়স কম হলেও তার আচরণ পুরোপুরি বয়স্ক মানুষদের মতো। এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো লোগান বিয়ে করেছে এমন এক শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মহিলাকে যে তার থেকে প্রায় 30 বছরের বড়। ক্রিস অবাক হয়ে যায়, কিছুই বুঝতে পারে না কি চলছে এখানে। এরপর ক্রিসের দেখা হয় একজন অন্ধ বয়স্ক মানুষের সঙ্গে যে একজন পেশায় আর্ট ডিলার। নাম জিম হাডসন। হাডসন বলে, তোমার তোলা ছবিগুলো আমার খুব ভালো লাগে। আমিও একসময় আর্টিস্ট ছিলাম, কিন্তু এখন আমি আমার চোখ হারিয়ে ফেলেছি। বাড়িতে সবাই গল্প, হাসি, মজা, আড্ডায় ব্যস্ত ছিল। ক্রিস কিছুক্ষণ পর নিজের ঘরে ফিরে আসে এবং অদ্ভুতভাবে লক্ষ্য করে সবাই হঠাৎ কেমন যেন চুপ হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এই এতগুলো বাড়ি ভর্তি লোক ক্রিসের সামনে হাসি মজায় থাকার অভিনয় করছিল। ক্রিস নিজের ঘরে ফোনটা চার্জে রেখে গেছিল, কিন্তু ফিরে এসে দেখে চার্জার কেউ খুলে রেখেছে। ক্রিস রোজকে বলে, রোজ, আমার মনে হয় তোমাদের বাড়ির চাকরানি জর্জিনা আমাদের সম্পর্কটা দেখে খুশি নয় এবং এই জন্যই হয়তো হিংসে করে আমার চার্জারটা খুলে দিয়েছে। রোজ একটু বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ক্রিস নিজের ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে। নাম রড। রড একজন টিএসএ অফিসার। সে তাকে সব ঘটনা বলতে শুরু করে এবং এটাও জানায় এখানকার শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মানুষদের অদ্ভুত আচরণ আর কিভাবে মিসি তাকে হিপনোটাইজ করেছিল এটাও জানায়। সব শুনে রড অবাক হয়ে যায় এবং ক্রিসকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরো। আমার মনে হচ্ছে কোনো একটা খারাপ কিছু ঘটতে চলেছে। একটা অদ্ভুত রহস্যময় বাড়ি মনে হচ্ছে। ক্রিস চিন্তায় পড়ে যায়, কিন্তু ব্যাপারটাকে সেরকম একটা গুরুত্ব দেয় না। ঠিক তখনই ঘরে জর্জিনা এসে ক্রিসকে বলে, আপনার ফোনে হাত দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আমি পরিষ্কার করতে গিয়ে ভুলে চার্জারটা খুলে ফেলেছিলাম। জর্জিনার কথা বলার ধরনটা খুবই অদ্ভুত ছিল, একদমই স্বাভাবিক নয়। এবং এই সাধারণ কথাটা বলতে বলতে হঠাৎ করে তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে। কেন? অথচ
একই সাথে সে জোর করে হাসার চেষ্টাও করছিল। ক্রিস অবাক হয়ে চেয়ে থাকে। জর্জিনা আগের মতোই বিনা কারণে কাঁদতে কাঁদতে বলে, এই পরিবার আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, ওরা আমাদেরকে পরিবারের মতোই দেখে। পুরো ব্যাপারটা ক্রিসের মাথায় আরও গন্ডগোল পাকিয়ে যায়। কাজের লোকটা কাঁদতে কাঁদতে তার মালিকের প্রশংসা করছে বিনা কারণে। যাই হোক, দেখা যায় বাড়ির অতিথিরা ক্রিসকে নানা অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে। কেউ জিজ্ঞেস করে, এই যে তুমি কালো চামড়ার মানুষ, এটা হওয়ার কি কোনো সুবিধা আছে? প্রশ্নটা অপমানজনক। লোগান এই প্রশ্নের উত্তর দেয়। সে বলে, আমি কালো চামড়ার হয়ে জীবনে অনেক লাভ করেছি, আমি গর্বিত আমি একজন আফ্রিকান, আর আমি আর শহরে ফিরে যেতে চাই না। সে যখন এই কথাগুলো বলছিল, ক্রিস চুপি চুপি লোগানের একটা ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ভুল করে ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। আর ফ্ল্যাশ জ্বলে উঠতেই লোগানের আচরণ পুরো বদলে যায়। সে ভয়ঙ্করভাবে উত্তেজিত হয়ে ক্রিসের দিকে তাকিয়ে চিৎকার করতে শুরু করে এবং বলে, এখান থেকে বেরিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। ক্রিস ভয়ে হতভম্ব হয়ে যায়। একটা ক্যামেরার ফ্ল্যাশে হঠাৎ করে লোকটা পাল্টে গেল আর এখান থেকে চলে যেতে কেন বলছে। টেইন তাড়াতাড়ি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। সে বলে, লোগান হঠাৎ করে রেগে গেছিল, তাই ওর আচরণ বদলে গেছে। একটার পর একটা অদ্ভুত ঘটনা দেখতে দেখতে রোজেরও কেমন বিরক্তি আর অস্বস্তি বোধ আসতে থাকে। সে কোনোভাবেই চাইছিল না ক্রিস তার বাড়িতে এসে কষ্ট পাক। এদিকে ক্রিস লক্ষ্য করে লোগান কিছুক্ষণ মেসির সঙ্গে আলাদা করে কথা বলার পর আবার পুরোপুরি শান্ত স্বাভাবিক হয়ে গেছে। লোগান সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এরকম ব্যবহার করার জন্য এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। ক্রিস আর রোজ একটু পরে বাড়ি থেকে একটু দূরে নদীর পাশে হাঁটতে যায়। ক্রিস তাকে বলে, আমার অনুমতি ছাড়া তোমার মা আমাকে হিপনোটাইজ করেছিল, আর তারপর বাড়িতে একের পর এক যেগুলো অদ্ভুত ঘটনা দেখছি, এগুলো কোনো লজিক পাচ্ছি না। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমার এখানে আর ভালো লাগছে না, আমি বাড়ি ফিরে যেতে চাই। এসব কথা শুনে রোজেরও খারাপ লাগে। সে ক্রিসকে শান্ত করে বলে, চিন্তা করো না, আমিও তোমার সাথে চলে যাব, আমিও থাকবো না এই বাড়িতে। আমারও কেমন যেন বাড়িটা অদ্ভুত লাগছে, নিজের বাড়ি নিজের কাছেই অদ্ভুত লাগছে। যাই হোক, তারা বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু অন্যদিকে বাড়ির ভেতরে যা হচ্ছিল সেটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আসলে সেই পার্টিটা সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। বাড়ির অতিথিরা চুপচাপ ক্রিসের ছবি সামনে রেখে এক ধরনের অকশন করছিল, নিলামি করছিল। হ্যাঁ, কোনো জিনিসপত্রের নয়, মানুষের নিলামি হচ্ছিল। এবং সেই নিলামিতে জিতে যায় জিম হডসন, সেই অন্ধবৃদ্ধ। এই পুরো অনুষ্ঠানটার আসল উদ্দেশ্য ছিল ক্রিসকে বিক্রি করা। কিন্তু কেন? যাই হোক, এরপর সন্ধ্যা হয়ে যায়। ক্রিস আর রোজ যখন বাড়ি ফিরে আসে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, অতিথিরা একে একে চলে যাচ্ছিল। এদিকে ক্রিস লোগানের একটা ছবি রডকে পাঠায়। রড ছবিটা দেখে অবাক হয়ে বলে, আরে এর নাম তো লোগান নয়, এর নাম তো অ্যান্দ্রে হেওয়ার্থ। অ্যান্দ্রে আসলে ব্রুকলিন শহরের একজন নিখোঁজ মানুষ, অনেকদিন ধরেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। ক্রিস অবাক হয়ে যায়। সে ঠিক করে সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। সে রোজকে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতে চায়, কিন্তু জিনিসপত্র গোছাতে গিয়ে হঠাৎ সে কিছু পুরনো ছবি খুঁজে পায়। আর এখান থেকে এই মুভির কাহিনী পুরো 90 ডিগ্রি উল্টে যায়। দেখা যায় রোজ এর আগেও আরও অনেক কালো মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ছবিগুলোর মধ্যে ওয়াল্টার, যে কিনা তার বাড়ির চাকর বর্তমানে, এবং জর্জিনার ছবিও ছিল। অর্থাৎ ওয়াল্টার তাদের বাড়ির চাকর নয়, জর্জিনা তাদের বাড়ির চাকরানি নয়। রোজ যেসব কালো চামড়ার মানুষদের সঙ্গে সম্পর্ক ছিল তার মধ্যে ওয়াল্টার ছিল। এবং একই সাথে শুধু পুরুষ নয়, মেয়েদের সাথেও রোজের শারীরিক সম্পর্ক ছিল, এবং তার মধ্যে জর্জিনা একজন ছিল। বোঝো ব্যাপার, মেয়ে হয়ে মেয়েকে ভালোবাসছে, এই জন্যই বলি আমি গার্লফ্রেন্ড খুঁজে পাই না কেন। যাই হোক, ক্রিস বুঝে যায় সে বিশালভাবে ফেসে গেছে এখানে। ক্রিস সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রোজ তখনও নির্দোষের মতো আচরণ করছিল আর গাড়ির চাবি খুঁজছে বলে অভিনয় করছিল। কিন্তু ধীরে ধীরে ডেন, মেসি আর জেরমি অদ্ভুত আচরণ করতে শুরু করে। ক্রিসকে কোনোভাবেই যেন তারা এই বাড়ির বাইরে বের হতে দিতে চায় না। এবং ঠিক তখনই রোজ নিজের আসল রূপ দেখায়। ক্রিস রোজকে বলে, গাড়ির চাবিটা দাও, চলো এখান থেকে। রোজ ঠান্ডা গলায় বলে, আমি চাবি দেব না ক্রিস, আর তুমিও এখান থেকে কোথাও যাবে না। ক্রিস কিছু করার আগেই মেসি তার কাপের মধ্যে চামচ ঘোরাতে শুরু করে এবং সেই শব্দ শুনে ক্রিস তখনই হিপনোটাইজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে সে আবার অন্ধকারে ডুবে যেতে শুরু করে। ধীরে ধীরে সেই অন্ধকার ফাঁকা শূন্যতার মধ্যে তলিয়ে যাচ্ছিল। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সে সব কিছু দেখতে পাচ্ছিল।
কিভাবে রোজ আর তার পরিবার মিলে তাকে বাড়ির নিচে টেনে নিয়ে যাচ্ছে, অথচ সে শরীর নড়াতে পারছিল না, এমনকি কোনো কথাও বলতে পারছিল না, জীবন্ত লাশের মতো। ক্রিসের যখন জ্ঞান ফেরে সে দেখে সে একটা ঘরে সোফাতে হাত শক্ত করে বাঁধা অবস্থায় বসে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে একটা টিভি চালু হয়ে যায়। টিভিতে দেখা যায় একটা ভিডিওতে কি ছিল? ভিডিওতে ছিল একটা বৃদ্ধ মানুষ যে নিজের পরিচয় দেয়, তার নাম রোমান। সে হলো রোজের দাদু। সে বলে, আমাদের পরিবার হলো ধনী শ্বেতাঙ্গ মানুষদের পরিবার। তোমরা যারা কালো চামড়ার মানুষ, তোমাদের শারীরিক শক্তি বেশি, তোমাদের যৌবন শক্তি বেশি। হ্যাঁ, ওই শক্তির কথাই বলেছে। তো আমরা সেজন্য আফ্রিকান মানুষদের মস্তিষ্ক শ্বেতাঙ্গ মানুষদের শরীরে বসিয়ে দেই, যাতে শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার মানুষেরা তোমাদের মতোই যৌবন শক্তি এবং শারীরিক শক্তির অধিকারী হয়। তোমার ব্রেনও আমরাই ব্যবহার করব, কিন্তু দুঃখ পেও না, তোমার চেতনা পুরোপুরি মরে যাবে না। তোমার মন আটকে থাকবে কোনো একটা জায়গায়। তুমি সব কিছু দেখতে পাবে, কিন্তু তোমার শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরপর টিভিতে সেই কাপ আর চামচের ভিডিওটা চালানো হয়। শব্দটা শোনা মাত্র ক্রিস আবার অজ্ঞান হয় এবং ওই কালো জগতে ডুবে যায়। ক্রিসের বন্ধু রড অনেকক্ষণ ধরেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল। তার মনে হচ্ছিল ক্রিস যেখানে গেছে সেই পরিবার কিছু লুকোচ্ছে। সে সব কথা পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তার এসব কথা বিশ্বাস করে না। এদিকে ক্রিসের আবার যখন জ্ঞান ফেরে, তখন টিভিতে জিম হাডসনকে দেখা যায়। সে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে বলে। সে বলে, প্রথমে কালো চামড়া মানুষদেরকে হিপনোটাইজ করা হয়, যাতে তারা নিজের শরীরের উপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর মানসিকভাবে তাদের ট্রান্সপ্ল্যান্ট করার জন্য প্রস্তুত করা হয়, ব্রেন ট্রান্সপ্ল্যান্ট। এবং অবশেষে ডেন তাদের ব্রেনের জায়গায় আমাদের ব্রেন বসিয়ে দেয় এবং তাদের ব্রেনটা আমাদের মাথায়, যাতে আমরা নতুন শরীর পেতে পারি। এর মানে ওয়াল্টার জর্জিনা লোগানের সাথেও একই জিনিস করা হয়েছে। তাদের শরীরে বয়স্ক শ্বেতাঙ্গ কোনো মানুষের ব্রেন ঢোকানো হয়েছে এবং এই কারণেই লোগানের আচরণ পুরো বয়স্ক মানুষের মতো লাগছিল। হাডসন আরও বলে, তুমি সব দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমার শরীরকে আমি নিয়ন্ত্রণ করব, মানে আমি হয়ে যাব তুমি। তবে আমি শক্তি বা অন্য কিছু চাই না, আমি শুধু তোমার চোখ চাই। তুমি যেভাবে পৃথিবীকে দেখো আমি সেটা চাই। ক্রিস অসহায়ভাবে বসে থাকে। এরপর টিভিতে আবার কাপ চামচের শব্দ শোনা যায়। ক্রিস ভয়ে সোফাটা নখ দিয়ে ছিঁড়তে শুরু করে এবং আবার অজ্ঞান হয়ে যায়। ওদিকে ডেন হাডসনের ব্রেন ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নিতে শুরু করে। হাডসনের মাথার ওপরের অংশটা কেটে দেয়, আর ওদিকে জেরমি এসে ক্রিসের হাত খুলে তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ক্রিস অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। এবার সে অজ্ঞান হয়নি, কারণ ভয়ে সে আগেই সোফা থেকে নখ দিয়ে ছিঁড়ে সোফার ভেতরে তুলো বের করে রেখেছিল এবং সেই তুলো দিয়ে নিজের কান বন্ধ করে রেখেছিল, যাতে কাপ চামচের আওয়াজ সে শুনতে না পায়। সুযোগ বুঝে ক্রিস জেরমির ওপর হামলা করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। এরপর ঘরের ভেতর থেকে একটা হরিণের শিংওয়ালা মূর্তি তুলে ডেনের ওপর আক্রমণ করে। ডেনও মারা যায়। তারপর ক্রিস আন্ডারগ্রাউন্ড থেকে ওপরে উঠে আসে। মিসি তাকে দেখে ফেলে। সে আবার কাপ বাজিয়ে ক্রিসকে হিপনোটাইজ করার আগেই ক্রিস কাপটা ছুঁড়ে ভেঙে ফেলে এবং মেসিকেও ভয়ঙ্করভাবে মেরে ফেলে। এরপর ক্রিস ভাবে এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতেই যাবে। এমন সময় জেরমির জ্ঞান ফিরে আসে এবং ক্রিসের উপর আক্রমণ করে বসে। ক্রিস কোনোভাবে তাকেও মেরে ফেলে এবং সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। পালানোর সময় সে পুলিশকে ফোন করে, কিন্তু হঠাৎ ভুল করে সে জর্জিনাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে। ক্রিস তাকে রাস্তায় ফেলে যেতে পারে না, তাই সে তাকে গাড়িতে তুলে নেয়। এদিকে রোজ তখন নতুন শ্বেতাঙ্গ মানুষের টার্গেট খুঁজছিল, কিন্তু বাইরে গাড়ির শব্দ শুনে সে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। গাড়ির ভেতরে জর্জিনাকে দেখেই সে থেমে যায়, কারণ জর্জিনা আসলে সাধারণ কেউ নয়। তার শরীরের ভেতরে ছিল রোজের দিদার ব্রেন, আর ওয়াল্টারের শরীরে ছিল রোজের দাদু রোমানের ব্রেন। মানে জর্জিনার আসল পরিচয় অনেক আগেই মুছে ফেলা হয়েছিল। অর্থাৎ জর্জিনার শরীরে রোজের দিদা বেঁচে আছে, কারণ জর্জিনার শরীরে রোজের দিদার ব্রেন লাগানো আছে। ক্রিস কিছু দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে জর্জিনার জ্ঞান ফিরে আসে। যেহেতু তার মধ্যে রোজের দিদার চেতনা ছিল, সুতরাং সে চিৎকার করে বলে, তুই আমার ঘর বাড়ি সব নষ্ট করে দিলি। ক্রিস ভয় পেয়ে যায় এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্টে জর্জিনা মারা যায়। ঠিক তখনই পেছন থেকে রোজ গুলি চালাতে শুরু করে, আর ওয়াল্টার, যার শরীরে ছিল রোমানের মস্তিষ্ক অর্থাৎ রোজের দাদুর, সে ক্রিসকে ধরে ফেলে
ক্রিস কোনোভাবে নিজের ফোনের ফ্ল্যাশটা ওয়াল্টারের চোখের সামনে জ্বালিয়ে দেয়। ফ্ল্যাশ জ্বালাতেই ওয়াল্টার কেমন যেন পাল্টে যায়। সে নিজের আসল চেতনার কিছুটা ফিরে পায়, কিন্তু রোজ তখনও কিছু বুঝতে পারেনি। ওয়াল্টার শান্ত গলায় বলে, বন্দুকটা আমাকে দাও, আমি ক্রিসকে মারব। ভুলে যেও না আমি তোমার দাদু। রোজ তাকে বন্দুকটা দেয়, কিন্তু বন্দুকটা হাতে নিয়ে সে রোজকে উল্টো গুলি করে দেয় এবং তারপর নিজেকেও নিজে গুলি করে মারা যায়। রোজ তখনও পুরোপুরি মারা যায়নি। সে মাটিতে পড়েও ক্রিসকে মারার চেষ্টা করছিল। ক্রিস রাগে তার গলা চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে একটা পুলিশের গাড়ি এসে থামে। রোজ এমন অভিনয় করতে শুরু করে যেন ক্রিসই তাকে মারার চেষ্টা করেছে এবং সব দোষ ক্রিসের। কিন্তু গাড়ি থেকে নামে রোড। নিজের বন্ধু ক্রিসকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রোড ক্রিসকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে চলে যায়, আর রোজ রাস্তায় পড়ে ধীরে ধীরে মারা যেতে থাকে। এবার এখানে দু একটা জিনিস বুঝিয়ে দিই। ওয়াল্টার কেন রোজকে উল্টো গুলি করলো? ওয়াল্টারের ভেতরে তো তার দাদুর ব্রেন আছে, রোমানের ব্রেন আছে। ওয়াল্টারের চোখে যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো হয়, অর্থাৎ যাদের ব্রেন ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাদের চোখে যদি তীব্র আলো পড়ে, তাদের ব্রেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয় এবং তাদের পুরনো স্মৃতি ফিরে আসে বা পুরনো চেতনা ফিরে আসে। ঠিক যেমন করে ক্যামেরার ফ্ল্যাশ পড়ার পরে সেই লোকটাও চিৎকার করে তাকে এখান থেকে বেরিয়ে যেতে বলেছিল, সেই লোকটার মধ্যেও চেতনা কিছুক্ষণের জন্য ফিরে এসেছিল। তাই সে ক্রিসকে সাবধান করতে চেয়েছিল যে বাড়ি থেকে পালাও। একইভাবে ওয়াল্টারের চোখের মতো যখন ক্রিস মোবাইলের ফ্ল্যাশ ফেলে, ওয়াল্টারের ভেতরে রোমানের ব্রেন কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং ওয়াল্টারের নিজের পুরনো চেতনা ফিরে আসে এবং সে জানতো তার সাথে কি করা হয়েছে, তার ব্রেন ট্রান্সপ্লান্ট করা হয়েছে। এটা যাতে অন্য কারোর সাথে না ঘটে সেই কারণে সে রোজকে মেরে ফেলে এবং সে এটাও জানতো আর কিছুক্ষণের মধ্যেই তার শরীরে রোমানের চেতনা আবার জেগে উঠবে, সে নিজের চেতনা হারাবে এবং এই কারণেই ওয়াল্টার নিজেকেও শেষ করে দেয়, যাতে এই ঘটনা যেগুলো চলছিল এগুলোর সমাপ্তি এখানেই ঘটে যায়। এবার এখানে আরেকটা প্রশ্ন আসে, ওই যে হিপনোটাইজ করা হলো, হিপনোটাইজ করার পরে যে কালো একটা অন্ধকার গর্তের মতো দেখা গেল যেখানে কিনা কারো চেতনা আটকে থাকে, ওইটা কোন জায়গা? ওই জায়গাটাকে সাইকোলজির ভাষাতে বলা হয় সানকিন প্লেস। সানকিন প্লেস কাকে বলে? যেখানে কোনো একটা মানুষের চেতনাকে আটকে রেখে সেই মানুষটা ব্রেন পুরো খালি করে দেওয়া হয় এবং সেখানে অন্য কোনো চেতনাকে তারা ঢুকিয়ে দিত। ওই কালো অন্ধকার জায়গাটা হলো একটা মানসিক স্থিতি, যেটাকে সানকিন প্লেস বলে, যেখানে মানুষের চেতনা শূন্য হয়ে যায়। তো এই ছিল আজকের মুভি গেট আউট। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আর ভিডিও ভালো লেগে থাকলে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার সবাই অবশ্যই করবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভুলেও নিজের প্রেমিকার বাড়িতে যেও না, পারলে ঝোপ জঙ্গলে ডাকো, তবু ঠিক আছে।